শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। তো আজকে টপিক আমাদের দিয়েছে রাখি গাঙ্গুলি। রাখি তো খুব সুন্দর টপিক ও দিয়েছে, হচ্ছে সাধ্য না থাক, স্বাদ থাকলেই হলো। তো এই কথাটা শুনে আমার আরেকটা মনে পড়ে গেল যে যতটুকু তোমার কাপড় ততটুকু পা বেছাও, এর বেশি আর বিছিও না। তো সেই সিসিমার কথা মনে পড়ে গেল। সিসিমাকে একবার জিজ্ঞেস করেছিলেন না কোনো একজন ভক্ত, যে মা তুমি একে একরকম বলো, ওকে আরেক রকম বলো। তখন মা হেসে বলেছিলেন যে ওই সন্তান হিসাবে, মানে পেট হিসাবে বলতে হয়। কেউ রাগী, তাকে যদি বলি যে তোকে আরও রাগ দেখাতে হবে, তার তো ক্ষতি। আবার যে একেবারেই ফোঁস করতে পারে না, তাকে বলা যে মাঝে মাঝে একটু প্রতিবাদ করতে হয়। তো অবস্থা বুঝে ব্যবস্থা, এও ঠিক তাই। মানে যার অলরেডি প্রচুর গ্রিড বা প্রচুর স্বাদ আউট অফ কন্ট্রোল, তাকে বলতে হয় যে যতটা কাপড় ততটা রাখো, বেশি যেও না। বেশি স্বাদ করতে গেলে কিন্তু এরকম প্রচুর ঘটনা আছে যে অতি লোভে কিন্তু তাঁতি নষ্ট হয়েছে। কিন্তু আবার এরকমও হয় যে যাদের মধ্যে পোটেনশিয়াল আছে, কিন্তু তারা হয়তো কোনো কারণে সমাজ সংসার বিভিন্ন রেস্ট্রিকশানে তারা কিন্তু তাদের স্বাদটাকে না সেই গোপন করে রাখে, যে আমার স্বাদ আছে কিন্তু আমি পারি না, কেননা আমার তো সাধ্য নেই। তো সেটাই বলছি যে অবস্থা হিসেবে ব্যবস্থা। তো যেটা টপিক আমি সেটা নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে সাধ্য নাই বা থাকলো, স্বাদ থাক। তো এটা বলতে গিয়ে আজকে যেটা আমার সব থেকে মনে পড়ে গেল, যে মারাত্মক একটা স্বাদ ছিল যে কোনো দিন তো প্রয়াগ বা আমি খুব একটা কোথাও বেরোইনি, আমাদের কাজের ধরন এরকম। এখন মাম্মামেরও কাজের ধরন এমন হয়েছে না যে মানে 3 দিন ওয়ার্ক ফ্রম হোম, 3 দিন অফিস। ওয়ার্ক ফ্রম হোমে কোনো টাইমই নেই। ও আমায় বলে যে মা জানো তো, অফিস গেলে বোধহয় ভালো, অ্যাটলিস্ট আমি 7টা, 7:30, 8টায় বেরোতে পারি। বাড়িতে কোনো টাইম নেই, রাত্রি 10টাতেও কাজ আসছে, মানে কাজ করতে হচ্ছে। ওর যে ডিভিশন বা ওর যে বস, উনিও কাজ করেন, মানে অদ্ভুত ওয়ার্ক অ্যালকোহলিক, মানে মারাত্মক কাজের। তো মানে মাম্মা মাঝে মাঝে আর পেরে ওঠে না, তখন বলে যে মা, কারণ আমাদের প্র্যাকটিসেরও প্রচুর কাজ থাকে, তখন বলে যে মা এর থেকে বোধহয় অফিস গিয়ে রোজ কাজ কর। আসলে বাড়িতে থেকে কাজ করলে কি হয়, আমি ওকে এটা ওটা করে দেওয়া বা একটুখানি যত্নার্থী করতে পারি। অফিসে গেলে না আমার মেয়ে খাওয়া দাওয়ার ব্যাপারে মানে একেবারেই, মানে অন্যান্য বন্ধুরা কি সুন্দর টিফিন নিয়ে যায়, ও কিচ্ছু নিয়েও যায় না, অর্ধেক দিন কাজের চাপে খায় না। তো মায়ের মন তো মাঝে মাঝে ভাবি, কিন্তু পরে যখন ভাবি যে এত খাটুনি ওর বাড়িতে থাকলেও চোখ মাথা তুলতে পারে না। তো তা যাই হোক, যে কি একটা কথা বলতে এটা বললাম সেটা আর এখন মনে করতে পারছি না। তো সেটাই বলছি যে কি বলতে গেলাম সত্যি ভুলে গেলাম। দেখো, একদম কোনো অন্য একটা কথা এটার সাথে মিলিয়ে বলতে চাইছিলাম। আজকাল এরম হয়, ভীষণ ভুলে যাই। তো সেটাই হ্যাঁ, যেটা বলছিলাম যে এইসব কারণে না খুব একটা আমাদের প্ল্যান প্রোগ্রাম করাও হয় না, বাইরে যাওয়া হয় না। তো 150 বছর না, 162 বছর পর, 162 বা 164 বছর পর যে প্রয়াগরাজ বা কুম্ভ, যে আমরা জানি যে 2 দিন আগে দিল্লিতে একটা মারাত্মক ঘটনা ঘটে গেল, সেটাও আমরা জানি, খুব খুব দুঃখের। তো সেইভাবে মানুষ যাচ্ছে। তো যখন দেখি তখন ওই পুণ্য করার জন্য নয়, মানে আমি পাপ তো সেভাবে আমি কানেক্টই করি না। ঠাকুর বলতেন না, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পাপ করবি না। তো সেরকম পাপ না, আমি মুক্ত, এরমভাবে ভাবি। তো সেসবের জন্য না, কিন্তু যাওয়ার একটা স্বাদ, যে কোনোদিন যাইনি, তো কোনোদিনও দেখিনি কুম্ভ কি, অত মানুষ গেছে মনের কোনো কোনায়, মানে কোনোদিন বলিও নি কাউকে। মানে আজকে তোমাদের কথাটা উঠলো বলে বলছি, যে ঈশ্বরই হয়তো টপিকটা এরকমই দিল, যে এরকম একটা না স্বাদ ছিল। কিন্তু আমি ভাবতাম যে আমার সাধ্য নেই, আমার সবসময় আশা করে তো লাভ নেই। হ্যাঁ, ঘ্যান করে কী লাভ, এদের বিরক্ত করা ছাড়া। নিয়ে চলো ওরকম হয় না। তো মনের মধ্যেই ছিল স্বাদ। আজকে আমি তো যেতে পারিনি, কিন্তু আজকে কেউ একজন গেছে এবং সেখান থেকে মনে করে ওখানকার জল নিয়ে এসছে। তোমাদের আমি দেখাচ্ছি একটু, ওই কি সুন্দর একটা কাঁচের ইয়ের মতো আমি দেখাচ্ছি, একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি। নিয়ে বসা উচিত ছিল।
এই দেখো, এই দেখো কি সুন্দর, মানে মনে করে যে নিয়ে এসছে আমার জন্য। সেটাই ভাবছি যে আমি যেতে পারিনি কুম্ভতে, কিন্তু স্বাদ কতটা ঈশ্বর টের পান, নিজেই চলে এসছে। তো তোমাদের দেখালাম, তোমরাও একটু প্রণাম করে নাও। তো সেটাই বলছি যে সাধ্য সবসময় যে সাধ্য থাকে, বা আমরা সেলফ রেস্ট্রিক্টেড একটা লাইফ আমরা কাটাই, আমরা ভাবি যে হবে না, কিন্তু স্বাদটাকে গোপন, স্বাদটা মানে কি বলবো, স্বাদটা বা ডিজায়ার বা ইচ্ছে, তবে হ্যাঁ অবশ্যই সেটা কনস্ট্রাকটিভ হতে হবে, একটা কিছু চাইলেই তো হলো না। তো এরকম প্রচুর ঘটনা এখন চোখে আসে যে, আচ্ছা ঠিক আছে সেসব না হয় আরেকদিন বলবো। তো এই হচ্ছে যে স্বাদটা মানে খুব পিওর একদম স্বাদ হতে হবে, যে এমন স্বাদ যেটা যেটা ভালো, যেটা কনস্ট্রাকটিভ, যেটা মানুষের সাথে শেয়ার করা যাবে, যে দেখো আমার ইচ্ছে হয়েছিল এবং আমি মানুষের কাজ করি, মানুষের চিন্তা করি, তো ভগবান দেখো নিজেই এমন। এই তো সবকটাই মানুষের কাজে ব্যবহার করা, আর কিছুই না, যে মানুষকে শেখানো যে তোমরা কজে থাকো, কজে থাকলে যে কি পসিবল আর কি পসিবল না আমরা বুঝি না, আমরা কজ বুঝতেই পারি না আসলে। তো আমার মনে হয় কজে থাকাটা একটা স্বাদ, বা আমার যেরকম একটা প্যাশন মতো যে কজে থাকবো। অনেক সময় মানে টেন্ডেন্সি হয় যে কজ থেকে বেরিয়ে যাওয়ার, দূর একে একটু বলে দিই তো এরকমভাবে আমাকে করছে, কিন্তু তখন নিজেকে আটকে রাখা যে না আমাকে মানায় না, আমি যে পথে আছি আমাকে মানায় না, আমি কোন মুখে বলবো যে আমি কজ করি, অথচ আমি একদম মানে নড়ে যাচ্ছি বা এরকম। তো ওইটাই আমার মনে হয় আমার জন্য ওটাই স্বাদ, মানে আমি আমার কথাই বলতে পারি না, আমি আলোচনা করছি তো আমি আমার কথাটাই বলছি, যে আমার সবচেয়ে বড় স্বাদ, আমার সাধ্য আছে কিনা আমি জানি না, কিন্তু আমার খুব স্বাদ যে আমি আজীবন যতদিন আমার নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে আমি যেন কজে থাকতে পারি। তো এটাই আমার স্বাদ, এবং এটা করতে গিয়ে আমি দেখেছি যে সাধ্য না বাড়ে, জানো, মানে সাধ্য বাড়ে, মানে অদ্ভুতভাবে সাধ্যটাকে কানেক্ট করতে পারি। ওই যে আবার সেই ওই টপিকটায় চলে এলাম যে যতটুকু কাপড় ওইটুকুতেই থাকো, তার বেশি আর যেও না। কিন্তু আমি দেখেছি, চুপি চুপি তোমাদের বলছি, যে আমাদের তো ওই রকম লোভ নেই যে একটা বিরাট টাকা পয়সা, বিরাট ওরকম, সেখানে একটা রেস্ট্রিকশন, এরকম প্রচুর ঘটনা আমরা জানি ঘটেছে, যে এতটাই তাদের স্বাদ বা এতটাই তাদের যাই হোক চাহিদা, তাতে ক্ষতি হয়েছে, যে যেটা ক্ষমতার বাইরে। তো কিন্তু আমি বলছি যখন আমরা কজে থাকি বা লফটি কোনো একটা চিন্তাধারায় থাকি, তখন না সাধ্য বা ওই চাদরটা না ভগবান বাড়িয়ে দেন। আমার এক কাকা ছিলেন, মাঝে মাঝেই তোমাদের বলি ওই কাকা কাকিমার কথা, ওনারা নেই এখন। তো ওই কাকিমাকে না আমার মেয়ে সুন্দর মা বলতো, মানে এত সুন্দরী ছিলেন উনি। তো ওই সুন্দর মার বর যিনি, মানে কাকু, কাকু সবসময় আমার নানা রকম কথা এরকম শুনতেন, আর তখন বলতেন যে একটা কথা খুব বলতেন, হ্যাঁ এটা খুব মনে পড়ে, মানে মাঝে মাঝেই মনে পড়ে, উনি বলতেন যে হ্যাঁ সবটাই কি আমার দোষ, সীমার কথা, যে অন্যের দোষ দেখো না, সবটাই নিজের আমার, এটা উনি মানতে চাইতেন না। হ্যাঁ মা এটা বলেছেন, মার আমি সব মানি, কিন্তু মা এটা কি বলেছেন আদর করে বলতেন যে সবটাই আমার দোষ, অন্যের কোনো দোষ না, এই একটা বলতেন। আরেকটা বলতেন, উম্পু জানো, আমাকে বলতেন, উম্পু জানো আমি কোনোদিনও কাঁদতেন, আবার কাকুর কথা বলছি, কেঁদে ফেলতেন, আবার বলতেন আমি জানো কোনোদিনও বড় থালা পাতিনি। এটা খুব মজা করে উনি বলতেন, আমি কোনোদিনও বড় থালা পাতিনি, আমি ছোট থালা পেতেছিলাম, কিন্তু ঈশ্বর আমাকে না ওই ছোট থালায় এত দিয়েছেন, মানে ভরে গেছে। ওনার একটা মাত্র সন্তান, সাধারণভাবেই বড় হয়েছে, পড়াশোনায় ছেলেটি খুবই ভালো ছিল, মানে আমরা দাদা বলি। উনি এখন বিদেশে একটা মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে উনি আছেন, উনি ওনার ওয়াইফ দুজনেই। তো কাকু গল্প করতেন যে আমি তো ছোটো থালা ইয়ে করিনি, এখন আমার ছেলে সায়েন্টিস্ট, আমাকে ভগবান উচ্ছে দিয়েছে। সেটাই বলছি যে উনি একটা চাইলেই হলো না, মানে আমার ক্ষমতা বুঝে যাওয়া, এর থেকে বেশি আমি চাইতে পারি না, এরকম একটা ব্যাপার আছে। আবার এটাও আছে যে চাওয়াটায় যদি বড় কিছু জুড়ে থাকে, যে আমি এমন একটা কিছু চাইছি সেটা শুধু আমার না, আমার যেরকম আমি আমার কথা বলছি, একটা খুব দামি বই আছে, স্বাদের কথা বলতে গিয়ে এরকম প্রচুর স্বাদ, প্রচুর, যেখানে আমার সাধ্য ছিল না, মানে বলেও তোমাদের বোঝাতে পারবো না। শুধু তাই না, আমার মা তো আমার ভিডিও রেগুলার দেখেন,
তো আমার ছোট মামা দেখে, মানে কিছু কিছু মানুষ আছে যারা দেখে রেগুলার, তো হয়তো কমেন্ট করে না ওরা, কিন্তু ওরা দেখে রেগুলার। তো ওরা শুনবে আমি বলছি যে মাও জানে যে আমি কিন্তু কোনোদিনও খুব একটা চাইনি, মানে চাওয়ার কিছু নেই। মানে আমার বাবা মা বলেন এটা, যে আমার মুখ থেকে না কোনোদিন চাওয়া বেরোয়নি যে এটা দাও বা জামা। হ্যাঁ, তোমরা বলতে পারো চাওয়ার আগেই তো পেয়ে গেছো, সেটা হতে পারে, কিন্তু চাইবার তো শেষ নেই। আমি কোনোদিনও কিছু চাইনি, কিন্তু স্বাদ কি ছিল না, ভিতরে স্বাদ ছিল। হ্যাঁ, হয়তো জামা কাপড়ের স্বাদ না, আমার বইয়ের স্বাদটা খুব ছিল। তারপর আইপিএস অফিসার আমার একটা স্বাদ ছিল, যেটা হয়নি। একটা সময় আমি শেফ হতে চেয়েছিলাম, এবং তোমরা জানো যে আমি ভীষণ দুর্বল রান্নায়, মানে রান্নাবান্না আমার একদম মানে মোস্ট উইকেস্ট এরিয়া। তো সেইটা আমি কি করে আমার স্বাদটাকে আমি অ্যাকশন নিয়ে সেই স্বাদ আমি একটা সময় আমি শেফের কাজ পাওয়ার জন্য, উচ্চারণটাও ভালো করে করতে পারি না, মনে হয় ওটাকে বলে সু শেফ। কোভিডের ঠিক আগে 8খানা ইন্টারভিউ হলো, আমরা প্রায় 150 মানে লোকজনের মধ্যে 7 জন আমরা এই মানে বেঙ্গলি কুইজনে আমি ছিলাম, গুজরাটি কুইজনে একজন, পাঞ্জাবি কুইজনে একজন, এইভাবে 7 জন আমরা চান্স পেয়েছিলাম। তো বিরাট ক্যান্টিন এখানে আন্ধেরিতে, আন্ধেরি বলে যে জায়গাটি আছে, আন্ধেরি ইস্টে, ওয়েস্টে না, আন্ধেরি ইস্টে। আমি আর কোম্পানির নাম বলছি না, খুব নামজাদা কোম্পানি। ওরা একটা উইং শুরু করছিল সঞ্জীব কাপুরের সাথে, এবং সেটাতে নতুন উইংয়ে ওরা এই শেফের একটা ব্যাপার ছিল সেইটাতে। কিন্তু তারপর কোভিড হলো এবং আমরা এখনও বসে আছি, জানি না, হতেও পারে। আমি ভীষণ পজিটিভ, যদিও হয়নি, থেমে গেছে, তারপর আর কোনো যোগাযোগ নেই কোভিডের পর, কিন্তু বলা যায় না, হতে পারে। তো এই সবগুলো স্বাদ আছে, কনস্ট্রাকটিভ স্বাদ। তো সেটাই বলছি, এরকম প্রচুর স্বাদ আমার, কারণ আমি জানতাম যে আমার সাধ্য নেই। তো সেরকম করতে গিয়ে আমার কিন্তু অনেক জিনিস আমি দেখেছি আমার সাধ্যে কুলিয়ে দিয়েছে ভগবান। তো বইয়ের ক্ষেত্রে যেটা বলছিলাম, সেটা হচ্ছে একটা খুব দামি বই আছে আমাদের এখানে, মানে যেখানেই হোক, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, বেশ দামি বইটার দাম হচ্ছে 3,000, আজ থেকে 14 বছর আগের কথা বলছি। 14 বছর আগে 3,000, তখন কিনেছিলাম বোধহয় 3,200 বা 400, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না। তো সেই সময় আমার কাছে, কেননা তখন আমি কলকাতা থেকে বম্বেতে এসেছি, আর মারাত্মক একটা মাথাটা খারাপ, তখন ভালো লাগতো না, কেননা রোজগারপত্র বন্ধ হয়ে গেছিলো আমার, ব্যবসা, এক্সিবিশন কিছু করতে পারতাম না। ওই প্রসেনজিৎ সুন্দরভাবে চালাতো, কিন্তু এক্সট্রা কিছু চাইবো ওটা খারাপ লাগতো, কেননা বম্বেতে বুঝতে পারতাম এত খরচ। তো একটা তকে তো ছিলাম যে আবার এক্সিবিশন করব, আবার কাজ করবো, এরকম। তো যে সময়টার কথা বলছি, সেই সময় আমার হাতে কোনো টাকা ছিল না। একটা বই কিনবো, সেটাও প্রসেনজিতের কাছে হাত পাততে হবে, চাইনি এবং প্রার্থনা করতাম যে ওই বইটা যদি আমি কিনতে পারি, যদি পড়তে পারি, তাহলে কত মানুষকে শেখাতে পারবো। কিন্তু আমার কাছে 3,200 বা 400, যাই হোক, 14 বছর আগে, এখনও বইটার দাম হয়তো বেড়েছে, আমি বলতে পারবো না, কিন্তু কিনেছিলাম। আমার বোধহয় 3-4 মাস মানে এই ডিজায়ারটা আমার ছিল, এবং 3-4 মাসের পর আমি কিন্তু কারো কাছ থেকে চাইনি, মানে এমনই কিছু হয়েছিল, আমি কাজ করেছিলাম বা কিছু হয়েছিল, আমি কিন্তু বইটা কিনতে পারি। এরকম আমার প্রচুর স্বাদ, যেটা মানে আমার সাধ্য নেই, কিন্তু আমার সাধ্য ছিল না রান্নাবান্না করার, মানে আমি পারতাম না, মানে একেবারেই পারতাম না বলতে, মায়ের কাছে তো কোনোদিনও মা এতটাই মানে অ্যাক্টিভ, মা কোনোদিনও আমাদের করতেই দেননি, প্রত্যেকেরই বাপের বাড়িতে তাই। বিয়ের পর থেকেও ঠাকুরের অসম্ভব কৃপা, প্রসেনজিৎ সবসময় একটা আমার মানে আমাকে যে হেল্প করবে সেরকম ছিল চিরদিন, করতে হয়নি কোনোদিনও। কিন্তু মেয়ে বড় হওয়ার পর বুঝতাম যে মেয়ে বলছে আমার মা সব পারে, আমার মা কেক বানাতে পারে না, আমার মা এটা পারে না, ওটা পারে না বলতো। তো আমার না খুব লাগতো, তো খুব স্বাদ হয়েছিল এই স্বামী যদি পারতাম, এবং সেটার জন্য আমি 100% অ্যাকশান নিয়েছিলাম, তোমাদের কাছে বলেওছি। তো করতে করতে না আমার সাধ্যটা বেড়ে গেছিলো। আমি যখন অ্যাকশানটা নিয়েছিলাম, আমি বসে থাকিনি যে না আমি পারবো না, সবাই তো সব কিছু পারে না, এটা আমি বলিনি, আমি চেষ্টা চালিয়েছিলাম। এখনও আমার মধ্যে কিন্তু প্রচুর, মানে কি বলবো, প্রচুর স্বাদ, মানে তবে হ্যাঁ, ওই যে বললাম, মানে এমন স্বাদ তোমাদের এর আগে একটা ইয়েতে তোমাদের, তার জন্য না আমি খুব রেয়ার ওরকম মানে ভুলভাল কিছু স্বাদ করি না, কেননা বলছে না, সিসিমা বলছেন যে তোরা চাইতে পারিস না, তোরা করিস না, তোরা স্যারেন্ডার কর, যেটা ভালো হবে সেইটা চা, যেটা আমার জন্য ভালো সেটাই হোক। তো
তো যাই হোক, এটা বলতে গিয়ে তোমাদের একটা আমারই বানানো, মানে আমারই কল্পনা প্রসূত একটা ছোট গল্প তোমাদের বলি, একদম ছোট্ট করে বলছি। একটি মেয়ের কথা, মেয়েটির নাম ধরো কী দেবো, মেয়েটির নাম ধরো সীমন্তিনী। তো সীমন্তিনী এরকম অফিস থেকে একটা বিপিওতেও কাজ করে, এবার একদম সদ্য বিবাহিত। তো কদিন ধরেই ওর হাজব্যান্ডের সাথে, মানে সবে 2-3 মাস হলো বিয়ে হয়েছে, কদিন ধরেই ওর হাজব্যান্ডের সাথে ওর খুব প্রবলেম হচ্ছে। কেননা ও যখন ফেরে ততক্ষণে ওর হাজব্যান্ড বাড়ি চলে আসে এবং ওকে পায় না, এবং তার জন্য খুব, তাও হাজব্যান্ড ভালোই চাকরি বাকরি করে। তো সীমন্তিনীকে বারবার বলছে যে আমার একদম পছন্দ না তুমি বিপিওতে, আর ও সেই সুদূর সেই সল্ট লেকে, ওরা থাকে ভবানীপুরে। আর তোমরা এটাকে সত্যি ঘটনাও ভাবতে পারো, আবার ভাবতে পারো একদম কল্পনাপ্রসূত। তবে হ্যাঁ, ঘটনাটা আমার লেখা, মানে আমি অনেক বড়, আমি ছোট করে বলছি। তো রোজই আজও ঠিক তাই, মনটা ভাবতে ভাবতে আসছিল, সে যদি দেখে যে হাজব্যান্ড ফেরেনি তাহলে টুক করেও ঢুকে পড়বে, ফ্রেশ ট্রেশ হয়ে নেবে। ঠিক তাই ওর হাজব্যান্ড ওর আসার আগেই চলে এসেছিল। তো ওর না খুব স্বাদ ছোট থেকে যে একটা ভালো সংসার, কেন বাপের বাড়িতে না খুব একটা শান্তি, ছোটোবেলায় বাবা চলে গেছে, তো ভাই বোনেদের মা একেবারে জেরবার করে ঠিকমতো সংসার যাকে বলে সেটা পায়নি, মাকে পেত না। তো ও খুব চাইতো যে একটা গুছিয়ে সংসার করতে চাইতো, কিন্তু চাকরিটাও ছোট অনেক দিন ধরে করে, কেননা সাস্টেনেন্স মানে মাকে হেল্প করার জন্য চাকরিটা ছাড়তে পারেনি, পয়সাও হাতে আসে। তো দিয়ে এবার যাই হোক, আমি ফিরে আসি আবার জায়গায়। তো হাজব্যান্ডের বাড়িতে ফিরে হাজব্যান্ড কথা বলে না, মানে রেগে গেলে ভীষণ বিরক্ত হয়, আর একটু ছোঁড়াছুড়ির স্বভাব আছে, এটা ছুড়ে দিল ওটা, তার জন্য ও আর কথা বাড়ায় না। তো এই রকম করতে 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 বেশ একদিনের কথা, যেদিন বেশ কয়েক মাস চলে গেছে, বছর ঘোরেনি, ওদের বিবাহবার্ষিকী আসছে। তো ততদিনে কিন্তু ভিতরে ভিতরে একটা ওই চলছে যে ঠিক আছে, সংসার বাঁচানোর জন্য এবার আমি চাকরিটা ছেড়ে দেবো, এটা আমার সাধ্যের না, যদিও স্বাদ আছে কিন্তু আমার এটা সাধ্যের না, আমি সংসার বাঁচাতে গেলে আমাকে চাকরি ছেড়ে দিতে হবে। তো চাকরিটাও ছেড়ে দেবে করছে। ইন দি মিন টাইম হাজব্যান্ডকে বলেওছে যে আমি, তখন হাজব্যান্ডের খুব একটা রেসিপ্রোকেশনও পায় না, কিন্তু ও চাকরিটা ছাড়বো করছেও, এবং ওর কানেও এলো যে হাজব্যান্ডের সাথে অলরেডি একটি মেয়ের, মানে আগে থেকেই নাকি মেয়েটির সাথে ওর একটা সম্পর্ক ছিল, কিন্তু তারপরে এই মেয়েটির সাথে ভালোবাসা হওয়ার দরুন ওই মেয়েটি অনেকটা সরে গেছিলো, কিন্তু তার সাথে নাকি আবার যোগাযোগ হয়েছে, এবং এটাও কনফার্ম জানতে পারে একটা রাতে ঘুম থেকে ও উঠে পড়েছিল ফোনের আওয়াজে, মানে ফোনে কথা বলছে। যাই হোক, সেদিনও একদম ওপেন একদম চ্যালেঞ্জ করে যে তুমি এরকম আমাকে নিয়ে হ্যাপি না। তা বলছে না, আমি তোমায় নিয়ে হ্যাপি না, আমি থাকতে চাই না। তো ওদের একদম সেই বিবাহবার্ষিকীর ঠিক বোধহয় 2-1 দিন আগে, তো ভগবানকে বলছিল যে ভাগ্যিস চাকরিটা ছাড়িনি। তো যাই হোক, সংসারটা ওর ভেঙে গিয়েছিল। তো ও বেরিয়ে আসে। তো মেয়ে ছেলেটিকেও সত্যিই খুব ভালোবাসতো। তো আমি আর নামটা কিছু দিচ্ছি না, যেহেতু আমি ছোট করে বলছি। তো যাই হোক, ও বেরিয়ে আসে। তো কোথায় যাবে, সেই মায়ের কাছে গেছিল, বাবা নেই, ভাই বোনেরা সব, আর ভাই বোনেরা খুব বেশি বড়ও হয়নি, কেননা ওর টাকাটা সংসারে মার হাতে, চাকরিটা এতটাই দরকার ওর। তো ভগবানকেও ধন্যবাদ দিচ্ছিল যে ভাগ্যিস আমি চাকরিটা ছাড়িনি। কিন্তু রাত্রিবেলা হলে না ও কাঁদে, মানে বালিশ ভেজায় যে সংসারটা টিকলো না, সংসারটা পারলাম না আমার। ও ভাবে যে ওর চাকরিটা, ও সময় দিতে পারতো না, ওর নাইট ডিউটি থাকতো, ও হাজব্যান্ডকে সময় দিতে পারতো না, তাই সেই কারণে ও ইনক্লাইন, মানে ওই মেয়েটার দিকে। তো ওর নিজের ঘাড়েই দোষটা নেয়, কিন্তু ওর ওইটা স্বাদ, ও খুব সংসারটা করতে চেয়েছিল। তো এভাবে ও বেশ কিছুদিন যাওয়ার পর ও টের পেল যে ও সন্তান সম্ভবা। তো যাই হোক, বাচ্চাটা জন্ম দিল, একটা ফুটফুটে একটা মেয়ে হলো। তো আচ্ছা, মেয়েটার নাম কি দেবো? মেয়েটার নাম অন্য নাম দিয়েছি আমি, কিন্তু আমি সবসময় তোমাদের বলি না, আমি নাম ভুলে রাখতে পারি, খাতা নিয়ে তাহলে অত বড় গল্প বলতে হয়, আমি জাস্ট ছোটো করে বলছি, আমার নাম মনে পড়ে না, এটা খুব একটা খারাপ স্বভাব। তো যাই হোক, ছোটো বাচ্চাটাকে আপাতত মোহিনী বলছি। তো কি নাম বললাম? সীমন্তিনী, আর ওর ছোটো মেয়েটা শিশু, সে হলো, তার নাম মোহিনী। এবার ওর বিপিওর চাকরিটা ও এবারও চেঞ্জ, মানে বিপিওর যে টাকাটা ও পায় সেই টাকাটা দিয়ে ওর আর হচ্ছে না, মানে বাপের বাড়িতেও দিতে হয়, মেয়েটা বড় হচ্ছে, মেয়েটার
দুধের খরচ, ডাক্তারের খরচ, এই ছোট ছোট যে খরচ সেগুলো দিয়ে ওরা আর হচ্ছে না। তো নতুন জায়গায় ইন্টারভিউ দিতে শুরু করে। তো ততদিনে কিন্তু বেশ খানিকটা সময় কেটে গেছে, বছর দুয়েক কেটে গেছে। বাচ্চাটার এখন বছর খানেক মতো বয়স। এবার নতুন কোম্পানিতে যেখানে ও ইন্টারভিউ দিতে গেছে, ওর যে মানে একদম ওপরের যে বস, সেই বস আবার মানে আমি খুব তাড়াতাড়ি ছোট করে বলছি, সেই বস আবার ডিভোর্সি। তো আনহ্যাপি ম্যারেজ ছিল, তো ডিভোর্সি একা। তো ভীষণ সুন্দর ভদ্রলোক দেখতে, তেমনি মার্জিত কথাবার্তা তেমনি। তো এই মেয়েটা যা হয়, ওর তো সংসারের একটা ইচ্ছে ছিল। তো যার পেটে অত খিদে, তার সামনে যদি এক থালা ভাত ধরো, তাহলে ইচ্ছা তো করবেই। তো ওর একটা ভিতরে ভিতরে মানে আবার সেই সংসার করার একটা ইচ্ছে জাগে। কিন্তু দেখো স্বাদ কীরকম, সংসার করব, একটা সুন্দর সংসার হবে। তো যাই হোক, বেশ কিছুদিন পর ওরা ওই চাকরিটা ওর হয়ে গেল, ওই ভদ্রলোকের আন্ডারে। দুটো পয়সা বেশি হলো সংসারে, মাকে আর একটু ভালো, ভাই বোনেদের আরও। ওরা তিন বোন আর একটি ভাই। 3 বোনের মধ্যে যে ওর পরের বোন, সেই বোনটা কিন্তু এবার আবার পাস টাস করে ও এবার চাকরি করছে, বাকিরা পড়াশোনা করে। তো যাই হোক, ওই আরেকজন, তো ওদের একটু হেল্প হয়েছে সংসারে, বেশ একটু। ছোটো বোনটাও মানে ওর পরের যে মেয়েটা, সেও এবার চাকরির চেষ্টা করছে। তো আগের থেকে একটু সংসারটা ধরবে এবার, বা একটু ধরেওছে, ওরও টাকা বেড়েছে। দিয়ে এবার করতে করতে ইন্ডিপেন্ডেন্ট মাকে একদিন বললো যে, মা জানো তো, এরকম বসের কথা বললো, যে বেশ কিছু ধরে মা টেরই পাচ্ছিল, কেননা ছেড়ে দিয়ে যায় আর নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাটা ওপরে আছে। আগে যেরকম বাচ্চার একদম মানে বাচ্চা আছে বলে সেই দৌড়াতে দৌড়াতে আসতো, ইদানিং ও জানে মা আছে, মা সে বাচ্চাটাকে দেখে। তো নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে অফিস থেকে ভদ্রলোক পৌঁছে দিয়ে যান, এবং নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ কথা বলে। মাও কিন্তু একটা কিছু মাদের 6 সেন্স কাজ করে, তো বুঝতে পারতে। যাই হোক, মা হেসে বললো যে, ভালো, তুই যেখানে ভালো থাকবি আমার। যাই হোক, খুব সুন্দর করে ওদের বিয়ে টিয়ে হয়ে গেল। আবার বেশ কিছুদিন এই বাচ্চাটাকে মেনে নিল, এবং সুন্দর করে ওদের বিয়ে হলো। সে সুন্দর একটা, সেই যোধপুর পার্কে একটা দোতলা বাড়ির নিচ পোর্শনটা ওদের, যাদের বাড়ি তারা থাকে না, ওপরে ওরা থাকে। নিচে বাড়িওয়ালার ছেলেমেয়েরা যারা মাঝে সাঝে বিদেশে থাকে, মাঝে সাঝে আসে, আর ওরা ওপর পোর্শনটায় থাকে। খুব সুন্দর বাড়ি, একই জায়গায় কর্তাগিন্নিতে চাকরি করে, একটা আয়া রেখেছে, বাচ্চাটাকে দেখে। বাচ্চাটা একটু বড় হয়েছে, বাচ্চাটাকে এবার স্কুল টুলে দেবে, মানে খুবই 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 খুশি। কিন্তু বেশ কিছুদিন যেতে যেতে, মানে বছরখানেক, আবার বছর দুয়ে, ও একটা কথা খালি বয়সের হিসেবটা তোমাদের বলিনি, সেটা হচ্ছে এই মেয়েটি যে প্রথম বিয়েটি করেছিল তখন বয়স একদম কম ছিল। তো ওই মানে প্রথম বিয়েটা ভেঙে যাওয়ার থেকে নিয়ে শুরু করে এখনকার যে বিয়েটা হলো, এই বিয়েটা হলো, সেটা নিয়ে বছর 6 মাঝখানে কাটলো। প্রথম বিয়েটা তো বছরখানেক বিবাহবার্ষিকীর আগেই বেরিয়ে এসছে, আর এই বিয়েটা বছর 3 মতো চললো, হ্যাপিলি চললো। কিন্তু তারপর ভদ্রলোক আর মানে একটা বড় ইয়েতে অ্যাক্সিডেন্টে ভদ্রলোক মানে এই সংসারটা ওর ভেঙে গেল। তো এই সংসারটা ওর করা হলো না। তো দুটো সংসার মিলিয়ে ওর মোটামুটি 5 বছর মতো, ধরো 3 আর ওদিকে 4, ওই 4-5 বছর মতো ওর। তো বয়স খুবই কম, বয়স বেশি নয়, কত হবে আর, 28-29 হয়তো হবে। আবার সেই ব্যাক টু দ্য সেম প্যাভিলিয়ন, আবার মায়ের কাছে গেল। মাকে জড়িয়ে ধরে খুব কাঁদে যে, মা, দুটো সংসার আমার করা হলো না। তো কেউ কেউ বলে ওকে যে পাস্ট রিগ্রেশন করা বা এরকম জানা যায়। তো ও না, ওর এত স্বাদ, কিন্তু বুঝছে, ও ধীরে ধীরে বুঝতে শুরু করলো যে না রে, ওইসব পাস্ট রিগ্রেশন করে টোরে আমার কোনো লাভ নেই, আমার সাধ্য নেই সংসার। দেখো স্বাদ আর সাধ্য কিরম, ও হাল ছেড়ে দিচ্ছিল। তো তার মধ্যে ওর এক গুড ফ্রেন্ড, মানে বলে না যে জীবনে গুড ফ্রেন্ডের খুব দরকার। ও তখন বলল যে তোর খুব প্রত্যাশা, মানে সংসার করব, মানে আমার বর আমায় ভালোবাসবে, বা এত ডিটেলে তো বলা যায় না, ছোট করে বলছি। তো ওর ওই মানে বর আমারটা বুঝবে, আমাকে ভালোবাসবে, আমি যদি রাত করেও ফিরি সে বুঝবে, এরকম অনেক অনেক আন্ডারস্ট্যান্ডিং বরের। তুই এগুলো ছেড়ে দে, তুই এগুলো ভাবিস না, তুই তোরটা 100% দে, এরকম করে না ওই ওর গুড ফ্রেন্ড যে সে ওকে বোঝাতো। তো যাই হোক, এই করতে 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 ওর
ওর ফোকাস পয়েন্টটা কোথাও যেন ও বুঝে গেছিল যে ওই স্বাদ আর সাধ্য, ও স্বাদটা ছিল মারাত্মক, চুপিসারেও স্বাদ ছিল একটা সুন্দর সংসার করব, কিন্তু ও বুঝতে শিখলো যে আমার সাধ্য নেই সংসারটাকে দুটো কেস এরকম হয়ে গেল। তো দিন যায় প্রায় বাচ্চাটা কিন্তু এবার মানে হাই স্কুলে ভর্তি হবে, ক্লাস 1 না 2-তে পড়ে। মেয়েটা বেশ বড় হয়ে গেছে, মানে মাঝখানে প্রায় 10-12 বছর কেটে গেছে। এই যে টাইমটায় না মেয়েটার এই সীমন্তিনীর একটা মারাত্মক চেঞ্জ এসছে। ওই যে 2 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে ওর ফোকাসটা সরিয়ে নিয়েছে বিয়ে স্বাদের থেকে। ও স্বাদের যে ফোকাস, স্বাদটা কী ছিল, যে একটা ভালো সংসার করব, একটা ভালো লোক, বাইরে কাউকে পার্কে বসে থাকতে দেখলে চোখ দিয়ে জল বেরিয়ে আসতো, আহা ওরা কত সুন্দর সংসার করে, আমি করতে পারলাম না। ধরো কোনো মলে গেছে, কোনো হাজব্যান্ড ওয়াইফকে দেখলে ও কেঁদে ফেলতো যে এই স্বামী সংসার করতে পারলাম না, আমার কী দোষ ছিল আমি সংসার করতে পারতাম না। ওর ফোকাসটা ওইখানেই ছিল। কিন্তু ইন দ্য মেন টাইম এই যে 10-12টা বছর ওর গেল, তাতে যে কোনোভাবেই হোক ভিতরের একটা চেঞ্জ তো আসেই মানুষের বিভিন্ন কারণে, কারোর খারাপভাবে আসে, কারোর ভালোভাবে আসে। ও কি করলো, ওর চাকরি বাকরির দিকে, ওর ওই হাজব্যান্ড ওই জায়গাতেই তো কাজ করতো যেখানে ওর সেকেন্ড হাজব্যান্ড, তো ওর পজিশন একটু বাড়লো এবং ও চাকরিটাকে ফোকাস করলো। এতদিন ওর ফোকাসটা ছিল সংসার, মানে একটা ভালো সংসার করব, ইভেন আমি চাকরিও ছেড়ে দেবো, মানে সংসারটা ওইটা ছিল ফোকাস। ও ফোকাসটাকে চেঞ্জ করলো করে ওর ডিউটিতে ওর মানে ওটাতে ফোকাস করলো যে আমি আমার মেয়েটাকে বড় করব, এবং প্রিভিয়াসলি আমার যে প্যাটার্নসগুলো ছিল, যেরমভাবে ভাবতাম, ওইগুলো এখন আরও করে না। ও টিপিক্যাল কাউকে দেখলে ওর আর অভিমান হয় না, বা কাউকে যদি হ্যাপি দেখে ইদানিং ওর আর পুরনো কথায় ও জানে, ও বুঝে গেছে, ও অনেকটা স্টেডি হয়ে গেছে। আগে কেঁদে ফেলতো, এখন আর কাঁদে না। বা কাউকে যদি দেখে হ্যাপিলি, আগে বিয়ের কার্ড এলে, কেউ বিয়ের কার্ড পাঠালে ভিতরে না ওর অদ্ভুত কষ্ট হতো যে ওদেরও বিয়ে হয়ে যাচ্ছে, মানে আমার আর সংসার করা হলো। কিন্তু ইদানিং আর সেইটা হয় না। ওর ফোকাস পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে। ওর একটা অদ্ভুত ট্রান্সফরমেশন, যে তোমরা ভালো থাকো, সুখে থাকো, তোমরা হ্যাপি থাকো, বা আমার হয়, সবাই তো সব কিছু হয় না, তো এরকম ওর ফোকাস পয়েন্টটা। তো বেশ কিছু বছর মেয়েটা একটু বড় হয়ে গেছে, মেয়েটা এখন বেশ ক্লাস 7-8-এ পড়ে। এবারে ওর আবার আরেকজনের সাথে আলাপ হলো। এইবারে ও ভয় পাচ্ছে। এইবারে বলছে না, মানুষের মনগুলো কিন্তু মানে কি বলবো, ট্রেনিং থেকে সরে যাওয়ার একটা টেন্ডেন্সি হয় মানুষের। তো আনকনসিয়াসলি, মানে নোয়িংলি আননোয়িংলি ওর কিন্তু একটা মেন্টাল ট্রেনিং একটা হয়েছে। তো ওর আগের যে সেই সংসারের ওই সংসার, বর আমায় ভালোবাসবে, আহা ওর বিয়ে এলো নেই এখন আর। ও অনেকটা স্টেডি, মেনে নিয়েছে ওর লাইফটা, মেয়েটাকে বড় করছে, মাকে সাপোর্ট দেয়। ভাইও চাকরি পেয়ে গেছে, একটা বোনের বিয়ে হয়ে গেছে, আরেকটা বোনও ভালো চাকরি করছে, ওরও হয়তো এবার বিয়ে টিয়ে হবে, কিন্তু ওকে আর এফেক্ট করে না যে অন্য বোনগুলোর মা খুব কষ্ট পায়, ভাবে যে মেয়েটা এত সংসার করতো, কিন্তু এখন আর ওর ওইগুলো স্ট্রেংথ হয়ে গেছে, ও আর ভার। তো যাই হোক, আবার একটা জীবনে প্রেম এলো, একটু বয়স ভদ্রলোকের, কিন্তু অসম্ভব ভদ্রলোক, ভীষণ মানে দায়িত্ব তারপরে মানে খুব সুন্দর। তো ভদ্রলোক ভীষণভাবে চাপ দিতে শুরু করলেন। এবার যে ভদ্রলোক সে ডাক্তার, তো ভীষণ চাপ দিতে শুরু করলেন বিয়ে। কিন্তু এখন আর ও আগের মতো ওই ইমোশনালি মানে জেলড বা ইমোশনালি ওইরম না, ভেরি স্টেডি। ওর ফোকাস একদম, বললাম না, ওর ট্রান্সফরমেশন অনেক হয়ে গেছে। আগে হলে যেমন ঝাঁপিয়ে পড়তো একটা বিয়ে দেখলে, মানে ওর ওইটা, তো ও অনেক ভাবে এখন। তো যাই হোক, শেষ পর্যন্ত ছোট করে বলছি, তো শেষ পর্যন্ত ছেলেটা এত ভালোবাসে, বা বাচ্চাটাকে এত ভালোবাসে, আসা যাওয়া শুরু হলো, মায়ের সাথে খুব সুন্দর সম্পর্ক হলো, এবং হলো যে রাজি হলো বিয়ের। তো বিয়েতে রাজি হলো, কিন্তু মনের মধ্যে একটাই আছে যে দুটো বিয়ে ভেঙে গেছে, এটাও টিকবে তো। তখন ওর মা বোঝাতো যে ভালো থাকবি, কিন্তু ওর নিজের মধ্যে যে ট্রান্সফরমেশনটা ও কিন্তু বুঝতে পারে। আগের যেরকম বিয়েগুলোতে ও একটা বরের দিকে তাকিয়ে বাঁচতো, মানে বর ভালোবাসবে, তার জন্য আমি চাকরি ছেড়ে দিতে রাজি আছি, বর আমাকে কেয়ার করবে, বর আমায় রেসপেক্ট করবে। এখন সেটা পাল্টে গিয়ে
ও সেটা মানে ও দায়িত্ব নিল যে আই উইল ডু দিস। মানে আমার বর আমাকে রেসপেক্ট করলো কি করলো না আমার দেখার তো, কেননা ওটা তার ব্যাপার। আমি আমি করব, আমি চাকরি ছাড়বো না, আমি চাকরিটা ভালো করে করব, আমি আমার সংসারটা ভালো করে করব। আমি আমার মানে আগে যেরকম ছিল যে ও মানে এরকম ছোট করে বললাম তো, সবটা তো বলা সম্ভব না, তো এরকম ছিল ওর আগের প্রিভিয়াস যে বিয়েগুলো, যে তাতে ছিল যে ফ্রিজে খাবার ভরে গেলে না ওর মানে শেষ হয়ে গেলে ওর অভিমান হতো যে আমি অফিস থেকে ফিরবো জানে, তাও আমার জন্য একটু খাবার রাখলো না, এইরকম অভিমান ওর একটা সময় ছিল, যে সবটা খেয়ে ফেললো আমার জন্য একটুও রাখলো না। সেই একদিনের কথা যে আগের রাতের একটা গেট টুগেদার হয়েছিল সেকেন্ড ভদ্রলোকের ক্ষেত্রে, যে এক গেট টুগেদার হয়েছিল, তো ভেবেছিল যে অফিস থেকে ফিরে আজকে আর রান্না করবো না, ওগুলো গরম করে খেয়ে নেব, কিন্তু এসে দেখছে যে খাবারটা শেষ হয়ে গেছে, মানে ভদ্রলোক নিজে খেয়েছে, আবার বন্ধুরা কেউ এসেছিলো তাদেরকেও, তো ওর খুব অভিমান হতো এগুলো। কিন্তু এখন না ও ওর লাইফে টেক চার্জ নিতে পেরেছে, এখন আর এইসবে ম্যাটার করে না। মানে একটা প্রোফাউন্ডলি একটা চিন্তায় একটা জীবনে একটা ওইটাই না আমাদের সাধ্য, জানো তো। মানে আমি এই গল্পটা তোমাদের বলছি, এটা তোমরা ভাবতে পারো সত্যি, আবার ভাবতে পারো মিথ্যা, তবে হ্যাঁ এটা কিন্তু মিথ্যা নয়। হ্যাঁ বলতে পারো অনেকগুলো ক্যারেক্টার দেখে বানিয়ে তোমাদের বললাম, কিন্তু মানে এটা একটা মডেল গল্প বলতে পারো, যে আমরা যদি ভাবি এরকম কিন্তু আমাদের আশেপাশে ঘটে, আমরা রাস্তা খুঁজে পাই না অনেক সময়, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে স্বাদ আমাদের থাকে, কিন্তু আমরা সাধ্য বাড়াতে জানি না। মানে সাধ্যটা না বাড়াতে হয়, যখন আমাদের ভিতরে ট্রান্সফরমেশনগুলো হয় না, আপনি আমাদের সাধ্য ঈশ্বর, আমরা বলি ঈশ্বর বাড়িয়ে দেন, ঈশ্বর আমাদের সবাইকে দিয়ে পাঠিয়েছেন, আমরা সাধন করি না, আমরা ওই এক জায়গায় পড়ে থাকি আর অন্যকে ব্লেম করি, আমার কপালের দোষ, আমার ভাগ্যের দোষ, এসব করি। দেখো ভগবান যেহেতু ও ফোকাস পাল্টালো, ও এখন আগের মতো আর অভিমান করে না কাউকে দেখে, ওর মন ছোট হয়ে যায় না, এতটাই ও স্টেডি, আরও অনেক চেঞ্জেস ওর হয়েছে। তার ফলে এবারের যে বিয়েটা অনেক শুভ, অনেক মঙ্গলময়। তো বলছে না যে আমাদের ফ্যামিলি বা আমার বর বা মানে তারা করবে 100 বার তারা করবে, কিন্তু মানে বিফোর দে মানে কি বলবো, মানে তার আমাকে মানে আমিও তো আমার সাধ্যটাকেও তো আমি দেখবো যে আমার সাধ্য আগে যা ছিল এখনও কি সেম আছে, নাকি আমি আমার সাধ্যটাকে স্ট্রেচ করা যায়। রাবার ব্যান্ড স্ট্রেচ করলে না ছিঁড়ে যায়, কিন্তু সাধ্য আমরা স্ট্রেচ করতে পারি। আগেন দ্য সেম থিং, ওই কজ আমি আমাকে কতটা চেঞ্জ করেছি। তো ওই করতে করতে ওর স্বাদটা ছিল সংসারের, কিন্তু ওর স্বাদ হচ্ছিল না। কার্মিক প্যাটার্নসগুলো হয়তো পাস্ট রেগ্রেশনে গেলে হয়তো দেখতে পারতো যে আগের লাইফেও হয়তো এই জিনিস ছিল, সংসার করতে পারেনি, তো এই লাইফেও আবার সুযোগ এসছে, এবং ওর ট্রান্সফরমেশনের দরুন ওর জীবনটা এখন অনেক সুন্দর। এবং এখন মানে ধরো যে একটা এগুলো সব ফ্ল্যাশব্যাকে চলে গেল, এখন একটা সিন, আমি সিনেমা হিসাবে বলছি, এখন একটা সিন যেখানে ওর চোখে চশমা উঠেছে, চুলগুলো কাঁচা পাকা হয়েছে, ওর বরেরও বয়স হয়েছে, আজকে ওর মেয়ে আজকে বিদায়, মানে ওর মেয়ের বিয়ে, সেই ছোট্ট দেখো নামটা ভুলে গেছি, কি নাম লেখা না নিয়ে বসলে এই হয়, কি নাম দিয়েছিলাম আবার ভুলে গেলাম, শুধু সীমন্তিনীটাই মনে আছে। তো দিয়ে এবার আজকে সেই ও আর ওর পর অপেক্ষায় আছে, ওর মেয়ে ভিতরে থেকে মেকআপ মানে লোক এসছে সাজিয়ে দেওয়ার জন্য, ওর বিদায় আজকে মেয়েটার। ওর মেয়ে আজকে মানে ও এতগুলো বছর ওই ভদ্রলোকের সাথে সুন্দর করে সংসার করেছে, তো আজকে সেই মেয়ের বিদায়। তো সেটাই বলছি যে খুব সুন্দর করে ওর জীবনটা, বাকি এই জীবনটাও খুব সুন্দর করে কাটিয়েছে। তো এটাকে আরও বাড়ানো যায় বা বাড়ানোর জায়গা আছে। তো এই হচ্ছে ব্যাপার, যে ওর মানে স্বাদ আমাদের থাকে, আমরা বলি আমাদের সাধ্য নেই, অনেক সময়, সব ক্ষেত্রে হয় না, অনেকে আছে অনেক স্ট্রং। তো এটা এমন একটা গল্প যেটা আমরা সবসময় ভাবি না যে আমার সাধ্য নেই, আমরা অ্যাকচুয়ালি আমি যদি আমার স্বাদটাকে একটু ফোকাসটা আমি চেঞ্জ করি, যে আমার স্বাদটা কি ঠিক, বা আমার স্বাদটা শুধুমাত্র বেসড অন সাম আদার পারসন, মানে স্বাদটা কি কারুর ওপর ভিত্তি করে, নাকি স্বাদটা আছে সঙ্গে সঙ্গে আমি আমার ভিতরের চেঞ্জেসগুলোকেও আমি লক্ষ্য করছি, তাহলে
স্বাদটা কোথাও যায় না। স্বাদটা না, ঈশ্বর বলছে না যে প্রোটেক্টিভ ফোর্সেস আমাদের আশেপাশে বলছে যে যখন তোমার স্বাদ ওই রকম হবে প্লাস তোমার ভিতরে ট্রান্সফরমেশন, তখন ওই পুরা কায়নাত লাগ যাতা হ্যায় তোমারে ও ড্রিম। একটা সিনেমার একটা কথা আমি এখন মনে করতে পারছি না, কিন্তু সেটা কখন আমি যদি ভাবি মানুষটার আমি ক্ষতি করব, তখন থোড়ি কায়নাত লাগবে। কখন কাজে লাগবে? যখন আমি ভিতরটাও চেঞ্জ করব। তো আমার সেটাই মনে হয় যে সাধ্য না থাকুক, স্বাদটা থাকলে হবে, একদম সত্যি কথা। তবে স্বাদটা খুব কেয়ারফুলি, আমার স্বাদটা উইথ দ্য পারপাস, উইথ দ্য ট্রান্সফরমেশন, উইথ দ্য কেয়ারফুল চেকিং, এইগুলো যদি থাকে তাহলে না সাধ্যটা না স্ট্রেচ, মানে ওটা বাড়ে, ওটা সাধ্যটা বেড়ে যায়। যেরকম আজকে আমার হলো যে প্রয়াগে যাওয়ার সাধ্য তো আমার নেই, তো ঠিক আছে, আমার জন্য আমার বাড়ি, আমার প্রয়াগ, আমার বাড়ি, এই ল্যান্ডই আমার জন্য মানে কুম্ভ। আমি মানুষের জন্য ভাবি, ভগবানকে সবসময় বলি তুমি আমাকে এরকম একটা মন দিয়েছো। আমি সকাল থেকে ঘুম থেকে উঠেই আমি চিন্তা করতে বসি যে কাকে কোন গাইডেন্সটা দিলে কাজে দেবে, বা কে। প্রচুর খারাপ কথাও শুনতে হয়, প্রচুর ব্যথা পাই, কিন্তু কখনো নিজেকে সাকাম হতে দিই না, মানে নিজে। তো এইগুলো তো কোথাও তো একটু কজ হচ্ছে, এই রোজকার একটা চেষ্টা, এটা তো একটা কজ হচ্ছে। হ্যাঁ, ওপরে হয়তো দেখা যায় না সব সময়, বিরাট কিছু হয়নি, কিন্তু ভিতরে ভিতরে না প্রতিটি মুহূর্তে আমি বুঝতে পারি আমার সাধ্যটা কোথাও। এই যে সাধ্য, আগে হলেই কানতাম, আমাকে এরম বললো কেঁদে ফেলতাম, কারণ আমার খুব একটা মুখরা না, আমি মুখটা নেই, মানে রেগে কিছু সেরকম, কিন্তু আমি কেঁদে ফেলতাম। এখন আর আমার সেগুলো হয় না, তার মানে আমার সাধ্যটা বেড়েছে। তা আমি এখন আর আগের মতো এফেক্টেড হই না, কেঁদে ফেলি না। আমি আমার একটু চোখটা মুছে আমি আবার কাজে লেগে যাই। তো কোথাও তো কজ হচ্ছে, তো সেখানে সাধ্যটা না ঈশ্বর বাড়িয়ে দেন, আর ওই স্বাদটাও পূর্ণ করে দেন। তো নোয়িংলি আননোয়িংলি দেখো, প্রয়াগের কথা ভেবেছিলাম যে হ্যাঁ সবাই যাচ্ছে, এই সামনে যদি যেতে পারতাম, তো যেতে পারবো না, আমার পক্ষে তো সেটা সম্ভব নয়, কী করে যাব, প্র্যাকটিক্যাল সেটা নয়, কাউকে বিরক্ত করব না। আমি আমার কাজ ওটা ভুলে চোখ মুছে আমি আবার আমার নিজের কাজ করেছি। তো ভগবান দেখেছেন যে আচ্ছা দাঁড়া, আমি যাচ্ছি তোর কাছে। তো এই জিনিসটা না আমার মানে আমার পৃথিবীতে অনেকবার হয়েছে। তো সব ঘটনা আমি না বলতে পারি না, কিন্তু তোমাদের একটা কথাই খালি বলি যে কজে থেকো, কজে থেকো। কজে থাকলে এই পৃথিবীতে না সব সম্ভব, সব সম্ভব। তো খুব ভালো থেকো তোমরা, অনেকটা বড় হয়ে গেল আজকে, আর রাখি তোকে অনেক 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 আদর। খুব ভালো থাকিস, খুব আনন্দে থাকিস, জীবনটা খুব সুন্দর হোক, আর যেভাবেই যেখানে যে আছো কজে থেকো।